বেশি কথা বলবো না। সবাইকে ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার। গত 5 তারিখ জানুয়ারিতে মহামান্য রাজ্যপালের ভাষণকে আমি বিরোধিতা করবো না, কিন্তু আমাদের কয়েকটা বিরোধীদের আমাদের সংশোধন দিয়েছিলাম, সংশোধনের জন্য তার সমর্থনে আমি কিছু কথা বলবো। এখানে আমি পেলাম সবাই বলেছেন সুশাসন এবং অন্তিম ব্যক্তির কাছে বসে। The maximum are saying that সুশাসন and অন্তিম ব্যক্তির কাছে বসে। How it is possible? মনে করেন যদি কেন্দ্র সরকার থেকে কোনো প্রকল্প যদি আসে বা মুখ্যমন্ত্রী থেকে কোনো প্রকল্প যদি যায়, কোথায় যায়? গ্রামে যেতে হবে, ভিলেজ কমিটিতে যেতে হবে। কিন্তু বর্তমানে ভিলেজ কমিটিতে কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভ নেই। কি হচ্ছে? মাত্র ব্লকে একটা পিএমসি চেয়ারম্যান বসিয়ে ওইখানে মাটির ক্যাডারে গিয়ে বেনিফিশিয়ারি সিলেক্ট করে তাহলে কিভাবে অন্তিম ব্যক্তির কাছে যেতে পারে? ইট ইজ পসিবল। আই এম সেইং টুডে ইটস নট পসিবল। কেমনে হবে? আপনারা তো সবাই জানেন 23 ব্লক, আমরা জানি সবাই, আমরা সেই কনস্টিটিউয়েন্সি থেকে আমরা রিপ্রেজেন্ট করছি। আমরা জানি গ্রাসরুট লেভেলে, গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে। গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে আমাদের মাসের কোনা যারা পাঠিয়েছেন, আমি অ্যাপ্রিশিয়েট করি, কেন্দ্র সরকারকে আমি অ্যাপ্রিশিয়েট করি, রাজ্য সরকার যতগুলো করছে কোটি কোটি টাকা ফান্ড পাঠাচ্ছে, কিন্তু এই ফান্ডগুলো কি কাজে লাগছে না লাগছে না কে জানে বলুন? আমরা তো ওখানে দেখে চলি কোটি কোটি টাকা, আমরা জবাব দিতে পারছি না, আমরাও পারছি না, কিন্তু আদৌ অ্যাকচুয়ালি এই কাজ কি জায়গা দিয়ে করছে না? তার জন্য আমি বলবো অন্তিম ব্যক্তির কাছে এখন বসেনি। বিকজ অফ 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে যে ভিলেজ ইলেকশন এখনো হয়নি, পাবলিক রিপ্রেজেন্টেটিভ যদি না থাকেন তাহলে সেই অবস্থাকে কিভাবে আমরা অন্তিম ব্যক্তি আমরা আশা রাখতে পারি? তার জন্য আমি বলবো আপনার যদি ইচ্ছা থাকে তাহলে ইলেকশন তাড়াতাড়ি ভিলেজ কমিটি ইলেকশন করা, না হলে এডিসি গভর্নমেন্ট বা এডিসি ডিস্ট্রিক্ট কাউন্সিলের মনিটরিং কমিটিকে আপনারা অ্যাডপ্ট করো, মনিটরিং কমিটিকে অ্যাকসেপ্ট করো। আমি আজকে হাউসে কথা বলতে চাই, অলরেডি মনিটরিং নমিনেটেড করা আছে, তাহলে তাদেরকে আরবি ডিপার্টমেন্ট থেকে বলুন যে তাকে অ্যাকসেপ্ট করুন, না হলে আপনি ইলেকশন করুন। আমি একটা বেশি কথা বলবো না, যেটা আমরা অনেক দেখেছি, অনেক বড় বড় বিল্ডিং করার জন্য কোটি কোটি টাকা বাজেট করা হচ্ছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এখন কোটি কোটি টাকা এখন বেড়ে গেছেন বাজেটের মধ্যে। আমি একজন নাগরিক, কিন্তু আমি কনফিউজ যে জম্পুইজলা সাব ডিভিশন কি ত্রিপুরার বাইরে? কেন বলছি? জম্পুইজলা সাব ডিভিশন হয়েছে 2011-12-তে, আজকে থেকে প্রায় 13 বছর আগে। আপনি শুনলে অবাক হবে, জম্পুইজলা সাব ডিভিশন, এই সাব ডিভিশনের মধ্যেও কিন্তু একটাও ভালো একটা কমিউনিটি হল নেই। আমি জাস্ট তোমরা যেটা বলতে চেয়েছিলাম, জাস্ট কমিউনিটি হল, একটা ভালো কমিউনিটি হল নেই। গেস্ট হাউস, ভালো একটা গেস্ট হাউস নেই। জম্পুইজলা সাব ডিভিশনে একটা কলেজ নেই, যে বাকি 23-24টা কলেজ আছে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে, ফরবুক এবং জম্পুইজলা বাদে বাকিটা জায়গায় সব কলেজ আছে। কেন হবে না? আমাদের জম্পুইজলা সাব ডিভিশন কি অফার করেছে? আমাদের ছেলেমেয়েরা কি কলেজে পড়ার অধিকার নেই? আজকে জম্পুইজলা হসপিটাল কেন সাব ডিভিশন হসপিটাল হচ্ছে না? জম্পুইজলা সাব ডিভিশনের মধ্যে একটা ভালো সাব ডিভিশন হসপিটাল বসানো যায়, কারণ এটা শুধু জম্পুইজলা সাব ডিভিশন নয়, এটা সাউথ এবং আমাদের জম্পুইজলা সাব
ডিভিশনের মধ্যে দুটা কনস্টিটিউয়েন্সি আছে, গোলাগাছি এবং টাকারজলা। পাশে আমাদের আছে কিলা বাগমা, যেটা আমাদের রামপদ সারে। এটা প্রতি এটা নেয়ার নয়, নেয়ার পর 1 লাখ পপুলেশন আছে ওখানে, একটা ভালো হসপিটাল করলে কি অসুবিধা আছে? কিন্তু আমরা দেখেছি প্রত্যেকবার সবাই যায়, তাহলে কি বলে জঙ্গলতে একটা ভালো একটা সাব ডিভিশনাল হসপিটাল হবে, কিন্তু আজ পর্যন্ত কোথায়? আমাদের এনসি স্যার ডাক্তার মন্ত্রী, উনি যখন মন্ত্রী থাকাকালীন সময় উনি কথা দিয়েছেন, এবং আমাদের প্রাক্তন হেলথ মিনিস্টার উনিও কথা দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত এখনো হলো না। কেন? সাব ডিভিশন হয়েছে, একটা সাব ট্রেজারি নাই। 1000 টাকা আমাদের কাজ করলেও, কন্ট্রাক্টরি কাজ করলেও বিশাল মধ্যে এসে এই টাকাটা দিতে হবে। সাব ট্রেজারি নেই, সাব জুডিশিয়াল অংশ নেই, সাব জুডিশিয়ালও নেই। তাহলে আমরা কিভাবে বলতে পারে যে সুশাসন? এবং আমরা কিভাবে বলতে পারে যে সবকা সাথ সবকা বিকাশ? তো আমরা তো স্বাভাবিক ইকুয়ালেন্ট সেপারেশন চাইই না। আমি বলতে চাই আমাদের মুখ্যমন্ত্রীকে যে এটা জঙ্গলজলা সাব ডিভিশনে কতগুলো ল্যাকিং আছে, এটাকে কিভাবে একটু নজরে দেওয়া হোক। আমি লাস্ট টাইমে আমাদের মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রীকেও আমি বলেছি যে আমাদের জঙ্গলজলা বাজারে একমাত্র জঙ্গলজলা সাব ডিভিশনের মধ্যে যে রেগুলেটেড মার্কেট আছে, ওইখানে একটা প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা আছে। এটা এমবিসিসি এজেন্সির কাছে রাস্তা। বৃষ্টি আসার সময় পুরো জলে একদম ফ্ল্যাট হয়ে যায়, কোনো ব্যবস্থা নেই। আমি আগে ওটা পিডব্লিউ অফিসে গেলাম, ওরা বলে এটা আমাদের কাছে না স্যার, এটা এমবিসিসির কাছে। এমবিসিকে ফোন করেছিলাম, তারাও স্যার আছে বলে আজ পর্যন্ত কোনো দেখা নেই। তো এটা যদি হয়ে থাকেন, শুধু সরকারের কিছু কর্তব্য আছে, শুধু আমরা কি বলে এটা করতে হবে? বেশি কথা বলবে না, কথা বলার অনেক কিছু আছে। এখন আমরা দেখেছি হাইওয়ে বানানোর জন্য, বড় বড় রাস্তা বানানোর জন্য অনেকগুলো টাকা এসেছে কেন্দ্র থেকে, অনেক প্রজেক্ট পাস হয়েছে। ভেরি ফাইন, ভেরি নাইস। এটা সত্যি, এটা এখন ইন্ডিয়া হচ্ছে ডিজিটাল হয়ে গেছে, ত্রিপুরা হচ্ছে এখন ডেভেলপিং স্টেট হয়ে গেছে। ইটস ভেরি গুড। এখন রাস্তাও বড় বড় হয়ে গেছে, এটাও ঠিক, আমিও দেখেছি। কিন্তু গ্রামীণ রাস্তাতে কিভাবে মেরামত করা যায় এখনো কিন্তু এখন কোনো গভর্নেন্স কিছু আমি দেখিনি, যেটা এমবিসির মতো এজেন্সি নিয়ে বসে রয়েছে। মাননীয় সদস্য স্যার, ওয়ান সেকেন্ড। আর পিএমজিএসওয়াই মতো এজেন্সি রাস্তা নিয়ে বসে আছে, এসিসিএল মতো অনেক রাস্তা আছে, 15 বছর আগে একবার রাস্তা নির্মাণ করে গেছেন, এখনো এসে রিপেয়ারিং হয় না। যেমন আমার এরিয়াতে কয়েকটা রাস্তা আছে, যেমন আমাদের চকনগর থেকে ওইটা শান্তিকালে এই আশ্রমে যে আসে না, 15 বছর হয়ে গেছে, পুরো রাস্তা ভাঙা একদম। তো এরকম এজেন্সি দিয়ে কাজ করিয়ে এখন দেখা নেই, ফোন করলেও কেউ পাত্তা নেই। আর স্টেট গভর্নমেন্টের কোনো হস্তক্ষেপ যদি না থাকে, তাহলে আমরা কার কাছে যাবো? তো তার জন্য একটা আমি বলতে চাই যে এই গভর্নরের যে স্পিচে যে আমরা বিরোধী ব্যাংকরা যতগুলা যে অ্যামেন্ডমেন্ট এনেছি তাকে সংযোজন করে পুনরায় আবার একটা পেশ করলে আমরা খুব খুশি হবে। এটা আমাদের একটা অনুরোধ থাকবে। থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী রাহুল দাস মহোদয়। মহামান্য রাজ্যপাল আমাদের অ্যাসেম্বলিতে যে ভাষণ রেখেছেন, সেই ভাষণে অ্যামেন্ডমেন্ট মোশনে আমাদের বিরোধী যে বিধায়করা অ্যামেন্ডমেন্ট মোশন এনেছেন সেটাকে সমর্থন জানিয়ে আমি কিছু বক্তব্য পেশ করতে যাচ্ছি। এখানে যে গভর্নমেন্টের মাননীয় রাজ্যপালের যে অ্যাড্রেস,
আমি ভেবেছিলাম যে রাজ্যপালের ওইখানে যে টাউন কমিটি বিল, এডিসি থেকে পুলিশ বিল, কাস্টমারি ল, এই বিলগুলি একটু উল্লেখ থাকবে, কিন্তু দুঃখের বিষয় ওইগুলি কোনোটাই এখানে উল্লেখ করা নেই। এতগুলো বিল থাকা সত্ত্বেও কেন আমাদের রাজ্যপাল ওই বিলগুলি সম্পর্কে কিছু বলেননি, এটা আমি জানি না। তার সঙ্গে আমি এক্সপেক্ট করেছিলাম যে আমাদের টিটিআইডিসি গভর্নমেন্ট ওরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড অথবা সেপারেট স্টেটের জন্য যে রেজলিউশন পাস করে মহামান্য রাজ্যপালের কাছে এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে, সেই বিষয়ে কোনো উল্লেখ নেই। আজকে এই পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই, যখন আমি 2018 সালের বিধায়ক ছিলাম তখনও আমি ত্রিপুরাল্যান্ডের কথা বলেছি, এবং আজকেও যেহেতু ভারতের সংবিধানের 2-3 ধারায় উল্লেখ আছে যে সেপারেট স্টেটের জন্য আমরা কথা বলতে পারি এবং ডিমান্ড রাখতে পারি। আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপি এবং আইডিএফটি জোট সরকার এখনো চলছে। এখনো আমাদের একজন মাননীয় বিধায়ক তথা মন্ত্রী আমাদের শুক্লাচরণ মহাদিয়া আইডিএফটি যারা সেপারেট স্টেটের জন্য ডিমান্ড করছে, আমরাও ত্রিপুরামথা হয়ে আজকে এই পবিত্র বিধানসভায় ত্রিপুরাল্যান্ড এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য এই মহামান্য রাজ্যপালের যে ভাষণে বইয়ে ইনক্লুড করার জন্য দাবি জানাচ্ছি, এবং এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের বিষয়টা আগামী বিধানসভাগুলিতে আমরা যদি প্রাইভেট মেম্বার্স রেজলিউশনে চান্স পাই তাহলে অবশ্যই এই বিষয়টা আনবো। এবং লাস্ট বিধানসভাতে আমাদের মাননীয় সদস্য একজন এনেছিলেন প্রাইভেট মেম্বার্স রেজলিউশনের গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ব্যাপারটা, কিন্তু তখনও আমাদেরকে চান্স দেওয়া হয়নি। খুবই দুঃখের ব্যাপার, এখানে ইকুইলিটি মেনটেন করা হচ্ছে না। সুশাসনের কথা বলছে, কিন্তু সুশাসনের মধ্যেও অনেকগুলি বিষয়ে আমরা আমাদের নজরে আছে। আমি একটা উদাহরণ দিতে যাব। গত 1 সপ্তাহ আগে আমাদের বিধানসভা শুরু হওয়ার আগে একজন পুলিশ অফিসার শ্যামশঙ্কর রিয়াং, উনাকে নন্দননগরে একজন রিক্সা ড্রাইভার এমনভাবে করেছে, এমনভাবে ওনাকে পিটিয়েছে লাঠি দিয়ে। উনি এফআইআর করেছে, উনার পুষ্ট হচ্ছে যাত্রাপুর পুলিশ স্টেশন। উনি ছুটিতে এসেছেন ক্রিসমাসের জন্য, উনি ইন্সপেক্টর। আজ পর্যন্ত ওই দোষীদের কোন পদক্ষেপ এবং ওই দোষীদের আজ পর্যন্ত অ্যারেস্ট করা অথবা ডিটেইন করার কিছুই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটাই কি সুশাসন? এটাই কি ত্রিপুরা রাজ্যের সুশাসন? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অবগত করতে চাই এই বিষয়ে, যে আপনি এই বিষয়টা সিরিয়াসলি নিন। কারণ আপনারা এবং আমরা সবাই বলি উই আর ইন্ডিয়ান, আমরা হিন্দুস্তানি, আমরা ভারতবর্ষে বাস করি। এই গণতন্ত্র দেশের মধ্যে সবার অধিকার আছে যার যার ধর্মীয় পালন করার, এটা হবে, থাকবে। কিন্তু এইভাবে একজনকে পুলিশ অফিসারকে, যদি একজন পুলিশ অফিসার যদি ওইভাবে লাঞ্ছনা হয় তাহলে আমাদের সাধারণ জনগণ কোথায় থাকবে? ওইটাই আমাদের খুবই কষ্ট লাগে। ওইসব বিষয়ে যদি আমরা আলাপ আলোচনা করি, সুশাসনের নামে অনেক কিছু হচ্ছে। আমরা দেখি এসডিএম এর মাধ্যমে বিভিন্ন জায়গায়
অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প করে এসটি সিটিজেনশিপ অথবা পিআরটিসি বন্টন করা হচ্ছে। হ্যাঁ, খুব ভালো, কিন্তু আমরা চাই সুশাসনকে আরো সামনে এগিয়ে নিয়ে জনগণের ঘরে যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে আরো ভালো হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠিও দিয়েছিলাম সুশাসন এবং সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রকে নিয়ে আসুন না আরো আমাদের এই সুশাসনকে আরো সামনে এগিয়ে নিয়ে। আমি যে চিঠি মুখ্যমন্ত্রীকে দিয়েছিলাম সেটা হচ্ছে আমার এরিয়াতে দুটি ব্লক, হেজামারা ব্লক এবং লেপুঙ্গা ব্লক, যেটা মোহনপুরের আন্ডারে পড়ে, মোহনপুর হেজামারা ব্লক এবং লেপুঙ্গা ব্লক, দুটি ব্লককে নিয়ে একটা এসডিএম অফিস করার জন্য আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। এমনকি আমি মাননীয় রাজ্যপালের সাথেও দেখা করেছি ওই বিষয়ে এবং আমাদের এগ্রিকালচার মিনিস্টারকেও বলেছি ওই বিষয়ে। ওইগুলি করলে আমাদের জনগণরা যারা গ্রামের থেকে এসে এই শহর অঞ্চলে এসে গাড়ি ভাড়া এবং টাইম খরচ যাতে সেভ করা যায় এগুলি চিন্তা ভাবনা করে ওইগুলি দেখা দরকার। মাননীয় রাজ্যপালের ভাষণের মাধ্যমে আমাদের পরিষদীয় মন্ত্রী ভাষণ রেখেছিলেন। ওই সময় উনি বলেছিলেন ত্রিপ্রাসা পিপল, আমরা যারা গ্রামে বাস করি, যারা ত্রিপ্রাসা আছে, PMAY ঘরের ঘর 1,51,404টা ঘর বন্টন করা হয়েছে। খুব ভালো, যাদের ঘর নেই তাদের ঘর পাওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে, যেটা প্র্যাকটিক্যাল আমি বলছি এই হাউসে, আমাদের গ্রাম অঞ্চলে যে গ্রামে এখনো গাড়ি যায়নি, ওই দিনও আমি মডেল ব্রিজের ব্যাপারে যখন কথা বলছিলাম তখন এই কথাই এসেছিল যে গ্রামে এখনো গাড়ি যায়নি ওই গ্রামে একটা ইট, এক বস্তা সিমেন্ট এবং আমাদের রড যদি নিয়ে যেতে হয় তাহলে আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে আমাদের গ্রাম অঞ্চলের যে ভারী ঘর তৈরি করার জন্য, কনস্ট্রাকশন করার জন্য যে খরচটা হয় সেটা বেশি লাগে। সদস্য স্যার প্লিজ এটাই লাস্ট মনে হয়। আমি এর আগেও আরডি মিনিস্টার যখন ছিলেন আমাদের জিষ্ণু দেববর্মা, তখন আমি বলেছিলাম যে কোনো কাজ প্ল্যান ওয়াইজ করলে সুন্দর হবে। যদি আমাদের আরডি রুরাল এরিয়ার যে ঘরটা হবে তার জন্য আলাদা স্টেট, জানি এটা সেন্ট্রাল স্কিম, কিন্তু আমরা সেখানে স্টেট গভর্নমেন্টের যে স্টেট গভর্নমেন্টের যে অংশটা সেটাকে একটু বাড়িয়ে আমরা যদি গ্রামের ওই বাড়িঘরটাকে করা যায় তাহলে এই 1,30,000 টাকা দিয়ে তো একটা ঘর হয় না, আমরা সেটা জানি। তবু এই প্ল্যানটা নেক্সট সেশনে যাতে আমরা এই বিষয়টা আবার উঠাইতে না হয় সেই জন্য প্ল্যানিং কমিশন এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবে যে এই রাজ্যপালের ভাষণের মধ্যে এইগুলিও যাতে ঢুকানো হয়। কারণ আমরা দেখি যে ঘর বানানোর যে খরচ সেটা আমাদের আরবান এরিয়া থেকে রুরাল এরিয়াতে আরো বেশি টাকার প্রয়োজন হয়। এইগুলি এই রাজ্যপালের ভাষণের মধ্যে ইনক্লুড করা হোক, সেটা আমি চাই। আরো ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আমাদেরকে এভাবে দেওয়া হয়েছে যে 10 মিনিটের মধ্যে 7 মিনিটের মধ্যে কিভাবে বলবো, কিন্তু প্রথম দিক থেকে আধা ঘন্টা 1 ঘন্টা করে সবাই সময় নিয়ে নিয়েছে স্যার, সময় নির্বাহ। তবু আমি যেটা বলেছিলাম এইগুলো যাতে